হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা সব ফিলো সেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 44 স্বাগতম। যারা এই পর্বে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা, নাহলে কাহিনী অনেক অংশে বুঝতে নাও পারো। আর হ্যাঁ, আগের বার মজা করার জন্য তোমাদের কাছে মাপ চেয়ে নিলাম, যে মজাটা তোমরা অনেকে ধরতে পারোনি। আর কি ধরতে পারছিলা কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিও শুরুর আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমার চ্যানেলের জন্য এডিটর লাগবে, তাই তোমরা যারা যারা এডিটিং পারো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কমেন্টে আমার ইমেল এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা বিজ্ঞাপন আছে, তো তোমরা তো জানোই। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই ওয়ারেক্স নামের একটি প্ল্যাটফর্মের সাথে, যা বর্তমানে অনেকের কাছে পরিচিত। পিএসজি ও সিরিয়া এ এখানে পৃষ্ঠপোষক। চলছে আইপিএল। এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচের সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় এবং নিয়মগুলো সহজভাবে দেওয়া থাকে। প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার, যেমন বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছু। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করলেই প্রথমবার জমাতে 12,000 পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। এইখানে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন পদ্ধতিতে খুবই দ্রুত টাকা উত্তোলন করা যায়। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। আগের পর্বে আমরা দেখছিলাম গোকু নিজের ভাই রেডিসকে আটকানোর জন্য পিকলের হাতে নিজের জানটাই স্যাক্রিফাইস করে দেয়। তবে তোমরা তো জানোই, ড্রাগন বল দিয়ে শুধুমাত্র একজনকে একবারই রিভাইভ করা যায়, আর তা বাদে অন্য গ্রহ থেকে আরো দুজন সাইয়ান আসে পৃথিবীতে আক্রমণ করার জন্য। আর গোহানকেও পিকলো ওর সাথে নিয়ে গেছিল। তো আজকে আমরা জানবো গোহানের সাথে পিকলো আসলে কি করে। তো আর কথা না বেয়ে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখি যে পিকলো গোহানকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা এখন সবচেয়ে বিপদে পড়ে যায়। ক্রিলেন বলে, এখন চিচিকে কিরা বলবি যে ওর সাওয়ালকে পিকলো নিয়ে চলে গেছে। দৃশ্য পাল্টায় আমরা একটা অদ্ভুত লোককে দেখি, সে মাইকে সবাইকে এক লাইনে দাঁড়াতে বলছিল। আসলে এটা পরপারের দুনিয়া, এইখানে যত মৃত আত্মা ছিল সবাইকে লাইনে দাঁড়ানোর কথা বলছিল ওই লোক, আর ওই আত্মাগুলো একটা বড় ক্যাসেলে যাচ্ছিল। এইখানে আমরা দেখি যে কামি কিং ইয়ামা, মানে যিনি ওখানে বসে আছে, ওনার কাছে রিকোয়েস্ট করছিল যাতে গৌকের কিংকের কাছে ট্রেনিং করতে যেন যেতে দেওয়া হয়, কারণ দুইটা সাইন তো পৃথিবীতে আক্রমণ করতে আসছে আর ওরা রেডিসের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আমরা দেখি কিং ইয়ামা, মানে এই বড় লোকটা, উনি বলতেছিল, বুঝলাম, তো তুমি কি শিওর গোকু যে তুমি স্নেক ওয়ে রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুত? আর তোমার তো রিক্সের ব্যাপারে জানা উচিত যে ওখানে যে যেতে চায় সে অনেক সময় হারিয়ে যায়। কামি বলে, জি কিং ইয়ামা। গোকু রাজি। তখন গোকুর মাথায় একটা প্রশ্ন আসে, আরে এখানে সবাই মারা যাওয়ার পর কি এখানে আসে? তাহলে আমার ভাই রেডিস ও কি এখানে আসছিল নাকি? তখন কামি জানায়, হ্যাঁ সবাই এখানে আসে যারা মারা যায়, আর কিং ইয়ামা এখানে ডিসাইড করে ওদেরকে কোথায় পাঠানো হবে। গোকু কিং ইয়ামাকে জিজ্ঞেস করে রেডিসের ব্যাপারে, তখন কিং ইয়ামা বই দেখে জানায়, আইছিল তো, ও তো বেশি একটু ডিস্টার্ব করতে লাগছিল, আমার সাথে ফাইট করার চেষ্টাও করছিল, কিন্তু আমার এই কলম দিয়ে ওকে গোতা মেরে শান্ত করে দিছে। যেটা শুনে গোকু তো অবাক হয়ে যায় আর বলে, তাহলে আপনি তো দেখছি অনেক স্ট্রং। এইবার গোকু কামিকে বলে, কামি আমার তো ওখানে যাওয়াই লাগবে না, আমি কিং ইয়ামার কাছে ট্রেনিং নিব। কামি এবার গোকুকে বলে, কিং ইয়ামা এখন খুব বিজি, আর কানে কানে বলে, তুমি কি পাগল নাকি? কিং ইয়ামার থেকেও কিং কে অনেক বেশি পাওয়ারফুল। তখন কিং ইয়ামা বলে, কামি তুমি যা যা বলছো আমি সব শুনে ফেলেছি, আমার এগুলো মনে থাকবে যখন তুমি আসবে আমার কাছে। যেটা শুনে কামি একটু ভয় পেয়ে যায় আর বলে, আরে না না না, আমি তো কিছুই বলি নাই, আপনি তো অনেক ভালো মানুষ। কামি এবার আমতা করতে শুরু করলে কিং ইয়ামা ওকে শান্ত থাকতে বলে, যাও আমি এবার তোমাকে মাফ করে দিলাম, আর গোকু তুমি ট্রাই করতে পারো কিং কায়ের কাছে যাওয়ার জন্য, আর আমি তোমার জন্য একটা গাইডকে ডেকে দিচ্ছি, ও তোমার জন্য বাইরে অপেক্ষা করতে। যাও। গোকু এবার বিদায় জানিয়ে বাইরে চলে যেতে লাগলে কিং ইয়ামা বলে, গোকু একটা জিনিস মাথায় রাখবে, তুমি ওই স্নেক ওয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবে, তুমি যাতে কখনোই রাস্তা থেকে নিচে পড়ে না যাও, একবার যদি পড়ে গেছো তাহলে আর কখনোই ফিরে আসতে পারবে না। কামি গোকুকে সাবধান করে দেয়। গোকু তখন বলে, আমি আমার সবচেয়ে বেস্টটা দিব। এইবার গোকু বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে আসে। তোমাদেরকে বলে দিই, গোকু কিন্তু এখানে মারা গেছে আর এটা পরপারের দুনিয়া, তাই মিস্টেক করো না। কামি মনে মনে ভাবতে চাই, গোকু তো স্নেক ওয়ে পাড়ি দিয়ে যদি কিং ইকায়ের কাছে ট্রেনিং না করতে পারে তাহলে আমরা পরবর্তীতে কিং এর সামনে সবাই থাকবো। কিং এ তো তখন চিল্লা ওঠে, কামি আমার সামনে থেকে সরো, দেখছো না আত্মারা এখানে লাইন ধরে আছে, তোমার জন্য ভিড় বেড়ে গেছে। কামি এবার তখন থেকে চলে যায়। আমরা দেখি গোকু একজন গাইড ওই স্নেক ওয়ে রাস্তার ওখানে নিয়ে যাচ্ছে। গোকু গাইডকে জিজ্ঞেস করে, এই তুমি কি কিংকের সাথে দেখা করছো? কিন্তু গাইডটা ওকে জানে যে না, কখনো দেখা করেনি। এই দিকে প্লেনে দেখে ক্রিলেন ভাবছিল চিচিকে কে গোকু আর গোহানের ব্যাপারে জানাবে। তখন মাস্টারজি বলে, আরে ক্রিলেন তুমি তো গোকুর ভালো বন্ধু ছিলে তাই না, তাহলে তুমি চিচিকে গিয়ে জানাও। ক্রিলেন বলে, আরে আমাকে ফাঁসাচ্ছেন কে? কিন্তু ওরা দুজন মিলে কেনের উপর দায়িত্ব দিয়ে দেয়। এইদিকে আমরা দেখি চিচি হচ্ছে মাস্টার সেখানে ফোন দেওয়ার চেষ্টা করছিল। ফোন ধরতে চিচি বলে, আপনি কি মাস্টার ঋষি? মাস্টার ঋষি ওই পাশটা থেকে বলে, এটা মাস্টার ঋষি নয়, এটা হচ্ছে আমি অন্যজন, তোমার যদি কিছু বলার থাকে মাস্টার ঋষির ব্যাপারে আমাকে বলতে পারো, আমি ওনাকে বলে দেবো। মানে ওরা নাটক করতেছিল। চিচি তো এটা দেখে তো আরো বেশি রেগে যায়, বলে, গোকু বুঝতেছি না কি করতেছে ওখানে। এইবার ও রেগে ওর বাপকে বলে, আমি জানি আমার ছেলেকে ওখানে নিয়ে মার্শাল আর্ট শেখাচ্ছে, আমার 30 জন্য গোকুর উপর মেজাজ গরম হয়ে যায়।
দেখছো সিসি বিয়ের আগে কেমন ছিল আর বিয়ের পরে কেমন হয়ে গেছে। অক্সিন বলে গোহান মাস্টার শিপ থেকে ট্রেনিং নেবে, এটা তো খুব ভালো ব্যাপার। তখন সিসি রেগে গিয়ে বলে না আমার ছেলে সায়েন্টিস্ট হবে, বুঝতে পারছেন। এই বলতে থাকে তুমি বাবা তুমি তো জানোই মাস্টার শিপ ট্রেনিং করা কঠিন, ট্রেনিং এর নামে আমার ছেলেকে শার্কের মুখের সামনে ছেড়ে দিবে, আবার হচ্ছে একটা আলেনকে একলাও রেখে দিবে, আর গোহান যখন খাবার খাওয়ার জন্য একটা গাছ উঠতে হবে তখন ওকে সাপ কামড়ে দিবে। আমি আমার ছেলেকে এইভাবে থাকতে দেবো না, এই বলে চিচি কান্না করতে থাকে। দৃশ্য পাল্টায় আমরা গোকুর ওখানে দেখি গাইড গোকুকে একটা স্নেক ওয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে করে দিয়ে বলে এইটা হচ্ছে স্নেক ওয়ে, তোমাকে এখান থেকে এখন নিজে থেকে যাত্রা করতে হবে, আমি আর যেতে পারবো না। আর তোমরা কোয়েশ্চেন করতে পারো গোকুর মাথার উপর ওরকম রিং কিসের, আসলে যারা ড্রাগন বলের দুনিয়াতে মারা যায় তাদের মাথায় ওরকম হলো রিং তৈরি হয়ে যায়, যেটা তোমরা গ্র্যান্ডপা গোহানের বেলায় দেখছো। গোকু ওই দিকটা দেখে আর বলে এই রাস্তাটা কত বড় হতে পারে, তখন ওই গাইডটা বলে 10,000 মাইলের চেয়েও বড়, আর এখন পর্যন্ত ওই বয়সটা কেউ পোষাতেই পারেনি দৌড়ায়। যেটা শুনে গোকু শখ খেয়ে যায়, কি 10,000 মাইল? গোকু প্রশ্ন করে ওখানে আজ পর্যন্ত কে যেতে পারছে, তখন গাইডটা জানে যে একমাত্র কিং ইয়ামাই ওইখানে যেতে পারছে, তাও আবার 1,000 বছর আগে। যেটা শুনে গোকু তো অবাক হয়ে যায় আর বলে যদি এত বড় রাস্তা হইতো তাহলে আমার তো আগের থেকে খাবার টাবার ভাই দিন আসার দরকার ছিল। তখন গাইডটাও গোকুকে বলে আরে তুমি তো মরে গেছো, তোমার এখানে খাওয়ার দাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর তা বাদে তুমি একটা জিনিস মাথায় রাখবে, এই রাস্তা থেকে খবরদার পড়ে যেও না, একবার পড়ে গেলে আর ফেরত আসতে পারবো না। গাইডটা চলেই যাচ্ছিল, গোকু তখন গাইডকে বলে তুমি আমার হয়ে একটা কাজ করে দিও, বাবাকে বলে দিও যেন ওরা সবাই আমাকে 1 বছরের আগে যেন ড্রাগন বল দিয়ে রিভাইভ না করে। এটা ওই গাইডটা নোট করে নেয়। গোকু এবার সুপার স্পিডে উঠতে শুরু করে দেয়। আর তোমাদেরকে বলে দেয় পৃথিবীর পরিধি কিন্তু 24,901 মাইল, আর গোকুকে তার অর্ধেক পরিমাণ রাস্তা পাড়ি দেওয়া লাগবে এই স্নেক ওয়েতে। এইবার দৃশ্য পাল্টায় আমরা পিকোলোকে দেখি ওই একটা জায়গায় চলে আসে আর দেখে গোহান ঘুমিয়ে আছে, তখন ও টাস করে গোহানকে পানিতে ফেলে দেয়। বেচারা গোহান তো কয়েক ঢোক পানি খাওয়ার পরে চিল্লায় ওঠে। পিকোলো তখন গোহানকে বলে তাড়াতাড়ি করো, আমাদের কাছে কোনো সময় নষ্ট করার টাইম নাই। গোহান জিজ্ঞেস করে আমরা কোথায় আর আমার বাবা কোথায়, এই বলে ও পানি থেকে ওর বাবাকে খুঁজতে শুরু করে আর বলে ওই পিকোলো আমাকে ধরে নিয়ে আসছে, বাবা আমাকে বাঁচাও, এই বলে আবারও ফ্যাট কাজের মতন কাঁদতে শুরু করে দেয়। যেটা থেকে পিকোলো মাথা খারাপ হয়ে যায়, ও তখন গোহানকে ধরে নিয়ে একটা পাহাড়ের উপরে চলে আসে। গোহান এখনো কেঁদেই যাচ্ছিল, যেটা দেখে তো পিকোলো ওকে এক ধমক মারে, আর একবার যদি চিল্লাইছিস তাহলে তোর খবর আছে। এইটা শুনে গোহান থেমে যায়। এইবার পিকোলো বলে তোর বাবা মারা গেছে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন তোর বাবা তোমাকে বাঁচাতে গিয়ে নিজেই মরে গেছে। যেটা শুনে গোহানের মাথায় আকাশ ভেঙে পড়ে, আবারও কাঁদতে যাবে গোহান, তখন পিকোলো চিল্লা ওঠে আর একবার যদি কাঁদতে গেছিস তোর খবর আছে। এইবার পিকোলো বলতে শুরু করে তুমি ড্রাগন বলের ব্যাপারে তোমার বাবার কাছ থেকে শুনেছো, ওর সময় ড্রাগন বল খুঁজতে তোমার বাবাকে আবারও রিভাইভ করার জন্য, আর এই সময়টা তুমি আমার কাছে এখন ট্রেনিং করবে। তোমার বাবা আর আমি হচ্ছে ওই সায়ানকে খুব কষ্টে হারাইছি, আর আমরা জানতে পেরেছি আরো 2জন সায়ান যারা কিনা অনেক বেশি পাওয়ারফুল এদিকে আসছেন, আর আমরা সবাই মিলে ওদেরকে হারাতে পারবো না, তাই তোমাকে আমি ট্রেনিং করাবো এখন থেকে যাতে তুমি আমাদের সাথে ফাইট করতে পারো। গোহান বলে আমি তো কিছুই পারি না, আমি অনেক দুর্বল, আমি কিভাবে ফাইট করবো। তখন পিকোলো গোহানকে বলে তুমি জানো না কিন্তু তোমার ভিতরে ইনক্রেডিবল একটা পাওয়ার লুকিয়ে আছে যেটা কিনা অপেক্ষা করছে আনলক হওয়ার, তুমি যদি ওটাকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি সায়ানদেরকে হারাতে পারবে, তাহলে তুমি এই পৃথিবীর মধ্যে স্ট্রংগেস্ট ফাইটার হয়ে যাবে। গোহান তখন বলে আরে আমার কাছে পাওয়ার নাই। তখন পিকোলো তারা তোকে দেখাচ্ছে, এই বলে গোহানের মাথা ধরে ওকে এক দৌড়ে আউড়ে মারে। গোহান সোজা পাহাড়ের দিকে গিয়ে বাড়ি খেতেই যাচ্ছিল, তখনই আমরা দেখি গোহানের ভিতর থেকে এনার্জি লিক হতে শুরু করে, আর হঠাৎ করে ও সিরিয়াস হয়ে গিয়ে ওই পাহাড়ে একটা এনার্জি ব্লাস্ট করে দেয়, যার কারণে ওই পাহাড়টা ওখানে উড়ে যায়। গোহানের এই লেভেল পাওয়ার দেখে পিকোলোর বিষয় হচ্ছিল না, আর মনে মনে বলতে থাকে আমি যা ভাবছিলাম এর পাওয়ার তো দেখছি তার থেকে অসাধারণ। আমরা দেখি ছোট্ট গোহানও নিজের পাওয়ারের উপরে নিজে বিশ্বাস করতে পারছিল না। পিকোলো এবার গোহানের দিকে এগিয়ে যাচ্ছিল, মনে মনে ভাবছিল কি একটা অদ্ভুত ব্যাপার, ওই সায়ানকে হারানোর পর এখন আমার এনিমি ছেলেকে আমাকে ট্রেনিং দেওয়া লাগছে, যেই পাওয়ারটা কিনা একদিন আমাকে ডিফিট করার জন্য ব্যবহার হতে পারে। গোহান পিকোলোকে বলে আমি এটা করলাম। পিকোলো বলে হ্যাঁ তুমি করছো, আর তুমি এখন তো বুঝে গেছো, এই জন্য তোমাকে ট্রেনিং করা লাগবে। তোমার বয়সের কারোর কাছে খুবই রেয়ার যে এত পাওয়ার থাকা, আর তোমাকে এখন থেকে এটা কন্ট্রোল করা শিখতে হবে, তাই জন্য আমরা এখানে আসি। আমি ওইটাতে তোমাকে সাহায্য করবো যাতে তুমি আমার আর তোমার বাবার মতো ফাইটার হতে পারো। ছোট্ট গোহান তখন বলে আমি ফাইটার হতে চাই না, আমি তো আর্থাভিটিস হতে চাই যখন আমি বড় হয়ে যাব। তখন পিকোলোকে বলে তুমি ওইটাও হতে পারবে যখন সায়ানকে ডিফিট করবে, তারপরে আমরা যদি এখন ওদেরকে না আটকায় তাহলে আর পৃথিবী আর বেঁচে থাকবে না। গোহান মানা করতে থাকলে তখন পিকোলো গোহানের উপর চিল্লাতে শুরু করে তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর খবর আছে, আর তাই তাড়াতাড়ি রেডি হয়ে যা আর নিজের কোটটা খোল। গোহান কাঁদতে কাঁদতে স্বরে বলে আমি কি জন্য তোমার কাছে ট্রেনিং নিব, কেন আমি আমার বাবার কাছে ট্রেনিং নিচ্ছি না। পিকোলো গোহানকে বলে আমি জানি না কতদিন লাগবে ওদের ড্রাগন বল খুঁজতে, আর তাই আমি তোমাকে ট্রেনিং দিব, আর এইটা ভেবো না যে আমি তোমার বাবার মতো খুব সফট হবো। এইদিকে আমরা দেখে গোকুর হাঁচি পাই, ও বলে আমার নাম কেউ নিচ্ছে নাকি। ও এবার খুবই হাফসায় গেছিল উঠতে উঠতে, তাই ও এবার দৌড়াতে শুরু করে দেয়। 10,000 মাইল রাস্তা পাইতে খুব কঠিন ব্যাপার, যেটা তোমরা দেখতেই পারবা, আর এখন থেকে গোকুকে তোমরা খুব কমই দেখবা। আমরা এখন থেকে গোহানের জার্নি দেখতে পাবো, যেমনটা আমরা গোকুর জার্নি দেখছিলাম ঠিক তেমনই। এরপরে দৃশ্য পাল্টায় আমরা দেখি যে গোহান ওর পোশাক খোলার পরে জিজ্ঞেস করে পিকোলো আমি রেডি, এখন আমরা কি করব। পিকোলো বলে এখন থেকে 6 মাস তোমাকে এই জায়গাতে টিকে থাকতে হবে, তারপরে তোমার আসল ট্রেনিং শুরু হবে, তারপরে আমি তোমাকে শেখাবো কিভাবে ফাইট করতে হয়।
গোহান বলে আমি এখানে থাকতে পারবো না, এটা তো খুব ভয়ঙ্কর একটা জায়গা, আমি কখনো একা থাকিনি বাইরে কোথাও। পিকলো এবার বলে চিন্তা করো না, তুমি একা থাকবে না, তোমার সাথে অনেক হিংস্র প্রাণীরাও থাকবে যারা কিনা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য তেড়ে বেড়াবে। যেটা শুনে গোহান ভয় পেতে থাকে আর বলে কি বাঘ আর টাইগারও থাকবে, ওরা তো আমাকে খেয়ে ফেলবে। পিকলো ধমক দিয়ে বলে বাচ্চাদের মতো কেঁদো না, তোমাকে পুরুষের মতো ব্যবহার করতে হবে আর একা এখানে বাঁচতে হবে। গোহান বলছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ, তোমাকে নিজের থেকে বাঁচতে শিখতে হবে। তুমি যখন খুঁজে পেয়ে যাবে কিভাবে একা একা সার্ভাইভ করতে হয়, তারপর আমি তোমাকে তোমার পোটেনশিয়াল আনলক করতে সাহায্য করব। পিকল এবার চড়ে যেতে শুরু করে। আমি জানি তোমার কাছে এখানে পর্যাপ্ত জিনিস আছে সার্ভাইভ করার জন্য, শুধু তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে। তো দেখা আসছে 6 মাস পরে। গোহান বলতে থাকে আমার খাবার কই আর আমি কোথায় ঘুমাবো, আর তারপর আমাকে তো হোমওয়ার্কও করা লাগবে, তুমি তো দেখছো আমার সাথে ক্রুয়েল ব্যবহার করছো। তখন পিকলো বলে লাইফটা ক্রুয়েলই হয়, লাইফ কখনো সোজা হয় না, তাই তোমাকে নিজেই নিজের রাস্তা খুঁজতে হবে। এই বলে পিকলো ওখান থেকে চলে যায়। গোহান বারবার ডাকলেও পিকলো শোনে না। গোহান তখন পিছু পিছু দৌড়াতে শুরু করে, মানে গোহানকে এখন এই 6 মাস এই জায়গাটায় সার্ভাইভ করতে হবে। গোহান এবার কাঁদতে শুরু করে দেয়, আর কামি দূর থেকে এগুলো সব দেখছিল। পপু জিজ্ঞেস করে কি হয়েছে কামি, তখন কামি বলে আমি দেখতে পাচ্ছি পিকলোর ভিতরে খারাপ ইয়াটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পপু বলে এটা তো বিশ্বাসই করা যাচ্ছে না যে পিকলো গোকুর ছেলেকে ট্রেনিং দেবে। কামি বলে হ্যাঁ আমি তখন সার্ভাইস হয়েছিলাম যখন ও গোকুর সাথে অ্যালায়েন্স তৈরি করছিল, কিন্তু ওইটা ওর সেলফিশ মোটিভের জন্য হলেও পিকলো সবসময় মোটিভ ছিল পৃথিবীকে ধ্বংস করার, আর ও ওইটা গোকু আর রেডিসকে মেরে ওর স্বপ্ন পূরণ করতে পারতো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গোকু নিজের লাইফ নিজে স্যাক্রিফাইস করছে, এটাতে পিকলোর কোনো দোষ ছিল না। আর তা বাদে ওইটা খুব একটা ভালো কাজ হয়েছে, গোকু এখন পরপারে কিংকায়ের কাছে ট্রেনিং নিতে পারবে। পিকলো জানতো যে গোকু এত সহজে ফিরে আসবে না, তাই ও গোহানকে ট্রেনিং করতে নিয়ে গেছে, যে কিনা পরবর্তীতে ওর এনিমি হবে। তার মানে বোঝা যাচ্ছে পিকলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তা বাদে 1 বছরের মধ্যে আমরা সবাই মারা পড়বো। যেটা শুনে পপুর বিষয় হচ্ছিল না। আমি তখন জানাই আমি একটা ভবিষ্যৎবাণী দেখছি, যেখানে খুব তাড়াতাড়ি আমি মরতে যাচ্ছি। হয়তো এটা হতে পারে পিকলো সায়ানদের সাথে লড়তে গিয়ে মারা পড়বে, আর অথবা ওল্ড এজের কারণে মারা পড়বে। আমরা দুইজন আলাদা হলেও আমাদের লাইফ কিন্তু একটাই, কারণ আমরা একটা সময় একই ছিলাম। আমি অপেক্ষা করছি আমার শেষ দিনের জন্য। পিকলো যদি আমার মাইন্ডকে চেঞ্জ করতে পারে, তাহলে হয়তো ওর সব নলেজকে পাস করে দিতে পারে কারো উপরে, হয়তো এটা ওর এনিমি সেলের কাছে হতে পারে। পপু এবার ড্রাগন বল ব্যাপারে জিজ্ঞাসা করে। কামি বলে এখন একটা উইশ বাকি আছে আমাদের কাছে, মানে এখানে কামি বুঝাইতে চেয়েছিল যে কোনো ভাবে ওদের মরাই লাগবে, হয়তো সায়ান ওদেরকে মেরে ফেলবে, না কামির ওল্ড এজের কারণে ওরা মারা পড়বে, যেটা কামি ভবিষ্যৎবাণীতে দেখছিল। এইদিকে আমরা দেখি গোহন কান্না করছিল, কিন্তু ওর কান্না শোনার মতো কেউ ছিল না। তখন ওখানে একটা ঘাস পড়ে না আসে, ওটাকে দেখি গোহান খুশি হয়ে যায়, কিন্তু ওইটা গোহানকে টুকা মেরে দেয়। তখন ওর জামা উড়ে গেলে গোহান তখন ওর জামার পিছনে দৌড়াতে শুরু করে, যে রেগে একটা পাহাড়ে গিয়ে বেঁধে গেছিল। ও তখন ওটা বাড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার চেষ্টা করার পর উঠতে পারছিল না, কিন্তু অবশ্যই কষ্ট করে উঠে যায়। তবে ওটার ভিতর থেকে একটা সাপ বেরিয়ে সে গলায় উঠে যায়, তবে ওটা ওর কিছুই করে না, ওটা ওখান থেকে চলে যায়। গোহান নিজে হাফ ছেড়ে বাঁচে। এবার ও নামতে গিয়ে দেখে যে ও তো অনেক উঁচায় উঠে আসছে, যেটা থেকে ওর ভয় লাগছিল। গোহান ওখানে থাকা লেজারের সাথে খেলতে শুরু করে, আর পরপরে আমরা দেখি গোকু দৌড়াতে দৌড়াতে চিন্তা করছিল আমি ভাবতে পারিনি গোহান এতটা পাওয়ারফুল হবে যে কিনা রেডিসকে টক্কর দিবে। এদিকে দৌড়াতে দৌড়াতে গোকুর মাথায় একটা আইডিয়া চলে আসে, ওই এবার লাভ দিয়ে দিয়ে ওই রাস্তা পার হতে শুরু করে, কিন্তু তখনই ও ভুল করে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু কোনো রকম উপরে উঠে আসে। কিন্তু উপরে উঠে আসতে লাগলে তখন ওর হাতে কাটা বাঁধে, আর নিচ থেকে অদ্ভুত ছায়াগুলো ওকে টেনে নিতে থাকে ওই নিচের দিকে। তোমাদের তো মনেই আছে গোকু যদি একবার এর ভিতর পড়ে যায় তাহলে আর কখনো ফিরে আসতে পারবে না। গোকু কোনো রকম করে উপরে আবার চলে আসে আর হাফ ছেড়ে বাসে, আর বলে আমাকে আর মিস্টেক করাই যাবে না। এইদিকে দৃশ্য চেঞ্জ হয়ে আমরা দেখি ক্রিলেনকে, ও গোকুর বাড়ির সামনে চলে আসছিল আর প্রস্তুতি নিচ্ছিল কিভাবে চিচিকে জানাবে। ও একবার ট্রায়াল দেয়, হেই চিচি তুমি জানো গোকু কামির সাথে পরপারে চলে গেছে আর গোহানকে পিকলো ধরে নিয়ে গেছে। সিরিয়াসলি এভাবে যদি চিচিকে বলে তাহলে চিচি শক খেয়ে যাবে। তখন চিচি দরজা খুলে আর ক্রিলেনকে দেখে বলে ও আরে তুমি এখানে, আমি তো বলেছিলাম গোকু তোমার সাথে। ক্রিলেন তখন আমতা আমতা করতে শুরু করে দেয়। চিচি ক্রিলেনকে জিজ্ঞেস করে গোকু কোথায়, তখন ক্রিলেন আমতা আমতা করতে বলে গোকু ডিলে হয়ে গেছে একটু, ওর একটু আসতে লেট হবে। চিচি জিজ্ঞেস করে তাহলে কখন আসবে, তখন ক্রিলেন বলে ও আর আসবে না। যেটা শুনে চিচি বলে কি বলতে চাও তুমি কি বলতে, আমার মাথায় কিছু ঢুকছে না। অক্সি এবার বলে আরে ক্রিলেন ভিতরে এসে কথা বলো। চিচি কিন্তু খুব ভালো জিনিস রান্না করছে। ভিতরে থেকে অক্সিন গোহানের জন্য অনেক খেলনা নিয়ে আসছিল, কিন্তু গোহান যে কোথায় ওরা তা জানে না। ক্রিলেন মনে মনে চিন্তা করছিল আরে ইয়ার আমি গোকুর বউরে কিভাবে বলবো ও মারা গেছে। চিচি জিজ্ঞেস করে আচ্ছা ক্রিলেন ওরা কই, আমি মাস্টার রশি আইল্যান্ডে ফোন দিয়েছিলাম কিন্তু ওদেরকে পাইলাম না। ক্রিলেন বলে হতে পারে ওরা বোট নিয়ে বাইরে বেড়াতে গেছে। চিচি এবার ক্রিলেনের সামনে বলতে থাকে গোকু একবার আসুক তারপরে ওর খবর করছি, ও গোহানকে নিয়ে এত সময় বাইরে থাকছে, আমি একটা এই দফা রফা করে ছাড়বো। বেচারা ক্রিলেন তো পড়ছিল ফাটা বাসার চিপায়, না এদিক বলতে পারছিল না ওদিক করতে পারছিল। ক্রিলেন এবারে ওখান থেকে জিতে চায়, কিন্তু অক্সি ওকে ধরে আর চিচি বলে আরে গোকু না আসা পর্যন্ত যাওয়া যাবে না তোমাকে। বেচার ক্রিলেন আরো ফাপরে পড়ে যায়। এইদিকে আমরা দেখি সন্ধ্যা লেগে গেছে আর গোহান হিসু করতেছিল। তখন একটা ডাইনোসর ওইদিকে চলে আসে, ওকে দেখে তো গোহানের আব্বা ডাক বেরোচ্ছিল। তখন ডাইনোসরটা গোহানকে খাওয়ার জন্য তাড়া করতেছিল, আর গোহানও নিজের জীবন বাঁচায় পালাতে শুরু করে। ও চিল্লাচ্ছিল কেউ আছো আমাকে বাঁচানোর জন্য, কিন্তু বেচারা একটা পাথরে হোঁচট খেয়ে নিচে
পড়ে যায়। আর তখনই হচ্ছে ডাইনোসরটা খেতে যাবে, তখনই আমরা দেখি যে গোহানের শরীর চমকায় ওঠে আর ডাইনোসরটা ওকে খেয়ে ফেলে। কিন্তু আসলে ও খেয়াল করে যে ওর মুখের মধ্যে গোহান নেই আর ডাইনোসরটা খুঁজতে থাকে গোহান কই গেল। কিন্তু আমরা দেখি যে গোহান আসলে একটা পাহাড়ের উপরে চলে আসছিল। ও বলতে থাকে আরে কই গেল এই ডাইনোসরটা, আর ও চিন্তা করতে থাকে আরে আমি পাহাড়ের উপরে কিভাবে আসলাম এত উঁচাতে, কথাই আসে না। কিন্তু বেচারা তো এবার হচ্ছে লম্বা পাহাড়ের মাথায় ফাঁসে যায়, এখান থেকে ও তো নামতেও পারবে না, ও তো জানে না ওর পাওয়ারকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এইদিকে আমরা দেখি যে রাত্রেবেলা ক্রিলেন খাবার খাচ্ছিল আর চিজি তো গোকুর উপরে খুব রেগে ফুসছিল। এইদিকে আমরা দেখি যে আত্মাদের একটা বারে, যেখানে ওই গাইডটা বাবাকে হচ্ছে গোকুর ওই বলা কথাগুলো বলে দিচ্ছিল আর গোকু এদিকে দৌড়াই যাচ্ছিল স্নেক ওয়ে দিয়ে। বেচারা মরলেও ওর খিদা লাগছিল, বেচারা তো মরার পরেও খিদা লাগছিল এই দৌড়াতে দৌড়াতে। এইদিকে রাতে গোহান জড়সড় হয়ে শুয়ে পড়ে, ওর কাছে খাওয়ার কিছু ছিল না। হঠাৎ করে 2টা অ্যাপেল ওর সামনে চলে আসে, ও খেতেই যাবে তখন চিন্তা করতে থাকে আরে এটা তো অদ্ভুত, এখানে ফল কই থেকে আসলো, এখানে তো গাছও নাই। কিন্তু ও বেশি আর চিন্তা না করে ওটা খেতে শুরু করে দেয়। আসলে এটা পিকোলো দয়া করে ওকে দিছিল আর বেচারা গোহান কাঁদতে কাঁদতে আপেল খাচ্ছিল, বলছিল মাম্মি তোমার হাতের রান্না কখন খাবো। পিকোলো তো এগুলো শুনে রেগে যাচ্ছিল আর বলে যেটুক পাইছি ওইটুকের জন্য ধন্যবাদ জানান আমার মায়ের হাতের রান্না। গোহান এবার পাহাড়ের নিচে তাকায় আর এত উঁচা দেখে ভয়ে ওখানে জড়সড় হয়ে আবারও শুয়ে পড়ে। পিকোলো বলছিল এই খাবারটা এইবারে এনজয় করে নাও, কারণ এইবারে আমি তোমাকে হেল্প করছি আর একবারও করবো না। আমরা দেখি অনেক রাতে গোহান ঘুমিয়ে আসে আর এখনো চিসি গোহানে আর গোকুর ব্যাপারে চিন্তা করে যাচ্ছিল। এটা করতে করতে ও বারবার প্লেট ভেঙে ফেলছিল রাগে। সত্যি বিয়ের পরে বউরা বদলাই যায় ভাই, আমি কিন্তু বিয়ে করিনি তাই আমার বলতে আসে না যে বউ বদলায় নাকি। আর বেচারা ক্রিলেন তো পড়ছিল অনেক চিপায়, ও তো বলতে পারছিল না আবার এই ঘর ছাড়তেও পারছিল না। ওই এবার প্ল্যান করে রাতের অন্ধকারে ওখান থেকে পালায় আসে, মানে গোকুর বাড়ি থেকে পালায় আসে। চিন্তা করছো নিজের বউ না হয় গোকুর বউরে এত ভয় পায় ও। তবে একটা জিনিসকে ক্রিলেন সবচেয়ে লাকি, কেন লাকি সেটা তোমরা পরে জানবা। এই থেকে সকাল হয়ে গেছে, গোহান ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে ওঠার পরে ও নিজেকে আবার ওই পাহাড়ের উপরে আবিষ্কার করে ভয়ে কান্না করতে শুরু করে দেয়। সত্যি ও ফ্যাত কাঁদনে একটা।